ফরাদ ভাই, আমাদের মুক্তিযুদ্ধে ভারতের একটা বড় অবদান ছিল। সেটা বাংলাদেশ নামক রাষ্ট্রটিও বিভিন্ন সময় স্বীকার করেছে। এটা কেবল যে হুম, আওয়ামী লীগের সময় তা না। হুম, জিয়াউর রহমানের সরকার, অন্যান্য সরকারও স্বীকার করেছে। মুক্তিযুদ্ধের বিশেষ করে এই বিজয় দিবসের দিন ১৬ই ডিসেম্বর প্রতি বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন এবং ওনারা এটাকে ভারত-পাকিস্তান যুদ্ধ বলেন। আ ভারতের সোলজারদের বিজয় বলেন। হুম, আমরা এবার যেটা নতুন দেখলাম, রাহুল গান্ধী, কংগ্রেস যাদের সঙ্গে ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ, ৭১ এর আওয়ামী লীগ, এমনকি বাংলাদেশের মানুষেরও এক ধরনের হুম। আন্ডারস্ট্যান্ডিং বিজেপির চেয়ে অন্তত ভালো। তিনিও টুইটে এটা উল্লেখ করেন। এইটা নিয়ে আসলে আমাদের প্রতিবাদ জানানো উচিত কিনা? নাকি এই যে ন্যারেটিভ সেটি নিয়ে অনেক, অনেক সিনেমাও আছে আমি দেখেছি। ফলে এই জিনিসটা কি হয়ে গেল? মানে না, প্রতিষ্ঠিত আমি হয়ে গেল? আমি আমি জিনিসটাকে এভাবে দেখব। প্রথমত হলো যে এ ভারতের দিক থেকে এই ন্যারেটিভ তো নতুন না, ১ম থেকেই। জি, এবং আপনার যে এই বিজয় দিবসে আত্মসমর্পণের হিস্ট্রি যদি আপনি দেখেন, সেখানে এমইডিও আমাদের ওসমানী সাহেব অ্যাবসেন্ট, মুক্তিযোদ্ধারা অ্যাবসেন্ট। ফলে এটা একান্তই কিন্তু মেজর ভারত হায়দার তো ছিলেন। না ছিলেন, কিন্তু এটাকে মূলত তারা ভারত-পাকিস্তান যুদ্ধ আকারেই তারা এটাকে সবসময় ১ম থেকেই কনসেপ্টুয়ালাইজ করেছে। এই কনসেপ্টুয়ালাইজ করার পেছনে আপনি এটাকে সমালোচনা করতে পারেন আমাদের দিক থেকে। আর ভারতের দিক থেকে ১ম প্রশ্নটা ছিল বাংলাদেশের এই যে স্বাধীনতা, বাংলাদেশ যদি একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে যায়, এটার মানে কিন্তু ভারতের জন্য এটা সিরিয়াস সিকিউরিটি প্রবলেম। তার মানে পশ্চিম বাংলা কিন্তু রাষ্ট্র আকারে টিকে যেতে পারে। আসামও স্বাধীন রাষ্ট্র আকারে টিকে যেতে পারে। ফলে ভারতের যে এখনকার যে তথাকথিত দুর্বল একটা ফেডারেল যে গভর্নমেন্টটা টিকে রয়েছে, এটা তো চ্যালেঞ্জের মুখে থাকে। ভারতের দিক থেকে বাংলাদেশের একে অস্বীকার করাটা তাদের সিকিউরিটি এই যে আসপেক্ট থেকেই তারা। আসপেক্টের দিক থেকে এটাই ছাড়া অন্য কিছু ইম্পসিবল। তারা যদি চায়ও ভালোভাবে, স্টিল দেন তারা বাংলাদেশের প্রতি এই ইতিবাচক কোনো রকম ব্যাপার করতে পারবে বলে আমি মনে করি না। এটা এটা আমাদের দিক থেকে এই ব্যাপারটা আমরা বোঝা দরকার। ওকে, ফাইন। সেকেন্ডলি হলো যে বাংলাদেশ যদি ভারতের সঙ্গে আপনি রিয়েলি এটা স্বীকৃতিটা চায়, তাহলে এটা বাংলাদেশকে নিজে রাষ্ট্র, আর আমরা ক্রমাগত যে ভারত বিরোধী হেটরিকটা ব্যবহার করি, এখান থেকে তো আমরা এখনো মুক্ত হইনি। এই যে হাদিকে তার যে গুলিবিদ্ধ হওয়ার পরে যে অনুষ্ঠানটা হলো আপনার ধরুন এই যে জি, দেখেন ইনকিলাব মঞ্চে। ইনকিলাব মঞ্চে। তো ইনকিলাব মঞ্চে তো আমাদের একটা ঐক্যের জায়গা হওয়ার কথা ছিল। সে ঐক্যের জায়গাতে তো শুধু যদি আপনি এটা একমাত্র ভারতীয় আধিপত্য, কথার মানেও নাই। ভারতবাদের মানেটা কি? হোয়াট ডাজ রিয়ালি মিন? ভারত কার্যত কিন্তু বাংলাদেশে কোনো স্বীকৃতি দেয় নাই। এটা কাগজে কলমে, যেটা একটু শুরুতে আপনাকে বলেছি। জি, এটা তার জন্য সিম্পলি ম্যানেজমেন্টের কোয়েশ্চেন। ঠিক আছে? যে আপনি যেন এখানে আবার আইএসআই না নিয়ে আসেন, সীমান্তে তার জন্য খরচ না বাড়ে, আপনি যেন এই সন্ত্রাসী কর্মকাণ্ড না করেন, এই ব্যাপারটা। আমি এখানে গিয়ে ভারতের সঙ্গে আপনার এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আঁতাতের জায়গাটা, সন্ত্রাসীর বিরুদ্ধে অন্তর্যুদ্ধের ব্যাপারটা কিন্তু রয়ে গেছে, ওই জায়গাগুলো রয়ে গেছে। ফলে ব্যাপারটাতে খুব সিম্পল, সরলরৈখিক না। ফলে আমাদের বিভিন্ন রকম আসপেক্ট এই জায়গাতে রয়েছে। এখন কেন আমি ভারতীয় আধিপত্যের ব্যাপারটা, তো নিঃসন্দেহে সত্য, এটা তো বাস্তবতা। আপনি তো সুনির্দিষ্টভাবে বলবেন এটা শুধু আধিপত্যের প্রশ্ন না, কানেক্টিভিটি, ইকোনমি, আপনার এই একদম। ভূরাজনৈতিক অবস্থান, ভৌগোলিক অবস্থান, বহু কিছু জটিল, ইভেন কালচারাল কোশ্চেনটার মধ্যে জটিল রয়েছে। আমরা কিন্তু ওটা অ্যাড্রেস করছি না। সবচেয়ে বড় সমস্যাটা কি দেখেন এখন, আমরা যে সিকিউরিটি প্রবলেম তৈরি করছি ভারতীয় আধিপত্যের নামে, সেটা হলো এই, আমরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদের কথা বলছি না। ভেরি ইন্টারেস্টিং। জেফ্রি স্যাক্স কিন্তু বলতেছে যে ৫ই অগাস্ট এবার ১৮ তারিখে বলতেছে যে বাংলাদেশের রেজিম চেঞ্জ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে বা নেতৃত্বে। তাই এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখনকার যে আপনার উপদেষ্টা সরকার, তারা কিন্তু সমস্ত কর্মকাণ্ড মার্কিন স্বার্থের পক্ষে, দিল্লির পক্ষে না। তো রাহুল গান্ধীকে আপনি নতুন বয়ান দেবেন নাকি? সে তো তার দেশের স্বার্থটা সে দেখবে। আপনি তার জন্য একটা বৃহৎ সিকিউরিটি প্রবলেম তৈরি করছেন। আপনি তৈরি করছেন বাংলাদেশের ভিতরে, আপনি ভারতীয় আধিপত্যের কথা বলছেন, কিন্তু আপনি সুনির্দিষ্টভাবে বলছেন না যে আপনি যে সকল চুক্তিগুলো হয়েছে এটা আপনি সেগুলো বাতিল চান। আপনি কালচারাল যে সকল আপনার ঐক্যের জায়গাগুলো আছে এটা বা আপনি এক্সচেঞ্জের একত্র জায়গা করতে আছে। চান। বাংলাদেশের এই ধরুন এই উপদেষ্টা সরকার ভালো হোক মন্দ হোক, ফকির লালন শাহকে একটা জাতীয় জায়গায় নিয়ে গেছে। আপনি হঠাৎ করে দেখতে পাচ্ছেন বাউলদের বিরুদ্ধে বিপুল সংখ্যক আপনার যে বিরোধিতা, আপনি তো একটা রীতিমতো ভারতের জন্য তো ভীতিকর। আপনি এই মবকে আপনি মোকাবেলা করুন কি করে? এ তো তার নিজের ধর্ম সম্পর্কে জানে না।
আপনি যদি এই পরিস্থিতি আপনি দেখান, তো আমি রাহুল গান্ধীকে আপনি নিন্দা করবেন কোন অর্থে? সেটা তো আমি দেশের স্বার্থে দেখাতে খুবই গুরুতর প্রশ্ন। জাহিদ ভাই, আপনি যদি নিশ্চয়ই শুনেছেন যে বাংলাদেশ ক্রমশ, বিশেষ করে এই সরকার আসবে, তাকে ভারতের জন্য একটা সিকিউরিটি থ্রেট হিসাবে উপস্থাপন করছে, বা সেই দিকে আমরা যাচ্ছি কিনা। সরকার প্রধান থেকে শুরু করে তাদের কথাবার্তা, সেভেন সিস্টার্স নিয়ে নানান ধরনের হুমকি, ভেতর অভ্যন্তরীণ সাংস্কৃতিক নানান সংগ্রাম ইত্যাদি ইত্যাদি মিলে আপনিও সেটা মনে করেন? এবং সেক্ষেত্রে এই যে ভারতের একদম চূড়ান্ত নীতি নির্ধারকরা ৭১-এর ১৬ই ডিসেম্বরের বিজয়কে যদি বাংলাদেশের বিজয় বলে এই যে স্বীকার না করার প্রবণতা ৫৪-৫৫ বছর পরেও, এটি কি পরের ৫৫ বছরও চলতে থাকবে? আমার মনে হয় চলতে থাকবে। ইতিহাস কি সবসময় শেষ হয়? ভারতে কি শেষ হয়েছে? আমি একটা উদাহরণ দিই। পৃথিবীর সবচেয়ে বড় স্ট্যাচু হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। Liberty। স্ট্যাচু অফ ইউনিটি এটা হচ্ছে গুজরাটে। আচ্ছা, মানে ওটার কাছে স্ট্যাচু অফ লিবার্টি কিছুই না, ওইটা এত বড়। এটা হচ্ছে বল্লভভাই প্যাটেলের। বিজেপি আরএসএস ভারতের স্বাধীনতার মূল পুরুষ হিসেবে কখনোই আগে বাকি দুইজন গান্ধী নেহেরুকে তারা গ্রহণ করে। ইভেন গান্ধীর হত্যাকারী নথুরাম গডসে আরএসএস এর, তারা মোটামুটি তাকে দেশপ্রেমিক এবং স্বাধীন, মানে খুবই তার ফাঁসির দিন, তার জন্মদিন, এগুলো সেলিব্রেট করা শুরু হয়েছে তো। সো বিতর্ক আছে, বিতর্ক থাকবে, এটা থাকে, এটা নিয়ে সমস্যার কিছু নাই। ভারতের দাবিটাও আংশিক ভুলও না, আংশিক সঠিক আমি মনে করি। কারণ হচ্ছে সারেন্ডার করেছে এবং ভারত পাকিস্তান একটা যুদ্ধ তো হয়েছে ৩ ডিসেম্বর থেকে, তো সত্যি তাদের সরাসরি যুদ্ধ হয়েছে। ভারত এখানে শুধু এই ফ্রন্টে না, ওই ফ্রন্টেও কিন্তু যুদ্ধ হয়েছে, পশ্চিম পাকিস্তান ফ্রন্টে। আমরা অনেকে মানে ভুল করি যে শুধু এখানেই যুদ্ধ হয়েছে, না। রাদার পাকিস্তান ভারতের উপরে এই যুদ্ধটা ওখানেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো যুদ্ধ হয়েছে, বিজয় হয়েছে, সেটা দাবি করতে পারে। কিন্তু যে জায়গাটা ফ্রাস্ট্রেটিং আমি মনে করি সেটা হচ্ছে বিশেষ করে রাহুলের জায়গা। কারণ এখানে রাদার তাদের কৃতিত্ব নেওয়ার জায়গা ছিল, কারণ ওই সময় কংগ্রেস ক্ষমতায় ছিল, ইন্দিরা গান্ধীর রোল আছে, তারা এই ক্রেডিট ক্লেম করতে পারতো যে বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধে তারা তাদের বয়ান মতেও যদি এটা বলতো সেটা সুন্দর হতো, ভালো হতো, ভালোর জন্য। কিন্তু ভারত সম্পর্কে আমি আসলে মোটেও আশাবাদী নই, একটা কারণে যে ভারত আসলে কখনো এই অঞ্চলে, মানে ইভেন একটা রিজিওনাল সুপার পাওয়ার হওয়ার জন্য যা যা দরকার আছে সেই যোগ্যতা আমি আসলে তার দেখি না। আমি একটু এভাবে বলি উদাহরণটা, ধরুন বাংলাদেশের মানুষ ভারতকে পছন্দ করে না। ভারতের অনেক জায়গায় বলছে দেশের লোকজন মুসলমান, এরা অত্যন্ত এক্সট্রিমিস্ট ইত্যাদি ইত্যাদি, তাই হিন্দু বলে পছন্দ করে না। আমি তাই প্রায় বলি যে যেমন ধরেন নেপাল তো হিন্দু, ভারতের চেয়ে পার্সেন্টেজ অনেক বেশি হিন্দু। একসময় এটা সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ছিল। নেপালে ভারতের রুপি ওদের কারেন্সির মতো চলতো। নেপালের সমভূমি যে অঞ্চল ভারতের বর্ডারে, তরাই বলে, এখানের লোকজন নাকি বিয়ে শাদী হওয়া, আপনার নিশ্চয় মনে থাকবে ওই যে কনস্টিটিউশন করার সময় তরাইকে ভাগ করে দিয়েছিল বলে ভারত খেপে গেছিল। ভারত চেয়েছিল তরাই একটা আলাদা প্রভিন্স হোক, তার একটা স্ট্র্যাটেজিক স্বার্থ ছিল, আসা যাওয়া বিয়ে শাদী সব ছিল। সেই নেপাল তার বিরুদ্ধে ভাবে দাঁড়িয়ে গেছে। তো মলদ্বীপসে ইন্ডিয়া আউট বলে একজন প্রেসিডেন্ট হয়ে গেছে, শ্রীলঙ্কা, এভরি কান্ট্রি, ইচ এন্ড এভরি কান্ট্রি। সো ভারতের প্রবণতা হচ্ছে এগুলো করবে। আমার কাছে এগুলো খুবই স্টুপিড বলে মনে হয়। ফরহাদ মহাজের ওই বক্তব্যের সঙ্গে আপনি একমত? বাংলাদেশ ক্রমশ ভারতের নিরাপত্তার জন্য আমি আবার একটা অন্য দিক থেকে এটা দেখতে চাই। ভারত রাদার বাংলাদেশে, আমি জানি না, কিন্তু আমার একটা হাঞ্চ আছে, সেটা হচ্ছে এই যে বাংলাদেশে যারা এই কাজগুলো করছে, এই কাজগুলো ঘটাচ্ছে, এর পেছনে ইভেন তাদের জড়িত থাকার প্রবাবিলিটি আছে। কারণ ধরুন আমেরিকা বলি বা এই পরাশক্তিগুলো, ভারতকে আমরা মোটা দাগে যদি রিজিওনাল পরাশক্তি ধরেও, চাইবে বাংলাদেশের উপরে কোনো না কোনো প্রেক্ষাপট তৈরি করার জন্য। এখন এটার এক ধরনের উত্থান আছে, আবার এটার পেছনে উস্কানিও আছে আমি ধারণা করি, এবং সেটার বেনিফিট কার ঘরে যায়? বাংলাদেশে ইসলামিক ফান্ডামেন্টালিজম বা এক্সট্রিমিজম মাথা চাড়া দিচ্ছে, তাদের ভাষায় এটা ভারতের ন্যারেটিভকে অসাধারণভাবে হেল্প করে। আওয়ামী লীগেরও আমি একটা উদাহরণ দিই, খুব ইন্টারেস্টিং হবে। ২৪-এর নির্বাচনের আগে ভারতের মোটা দাগে যারা নিউট্রাল, ওদের হিসাবে যারা আমি ওই বাংলাদেশের হাই কমিশনার ছিল যারা, ওদের কথা বলছি না, ধরুন সুজাতা দত্ত, আমি ওনাকে খুব ফলো করেছি। তখনও উনি বলতেন বাংলাদেশে হাসিনা ভালো না, নির্বাচন চুরি করে, টাকা চুরি করে, টাকা পাচার করে, কিন্তু তাকে যদি না রাখা হয় এখানে, কিন্তু এই যে উনি যেভাবে ইসলামিক এক্সট্রিমিজমকে কন্ট্রোল করেছেন, দমন করেছেন, সেটা থাকবে না। এটা তো উনি যখন পতন হয়ে গেল, আমরাও স্টুপিডের মতো জায়গাগুলোতে পা দিয়েছি। আসলে আমরা এই গুরুত্ব ধরতে পারি। আমি খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ফরহাদ ভাইকে, যে খুবই টার্বুলেন্ট টাইম, আমার মনে আছে প্রথম যখন মাজার ভাঙা হচ্ছে, বাউলদের উপর হামলা হচ্ছে, সেই টার্বুলেন্ট টাইমে তিনি শহীদ মিনারে বাউলদেরকে নিয়ে প্রোগ্রাম করেছেন।
খুবই রিস্কি ছিল বা এখনো কথা বলছেন, এটার পটেনশিয়াল থ্রেট না আমরা অনেকে ধরতে পারছি না। আমরা মনে করছি এটা এই করে ফেললাম, ওই করে ফেললাম, সকল তৌহিদি জনতার একটা ব্যানার নিয়ে গেলাম, এটা যে কত বড় জিও পলিটিক্যাল রিস্ক তৈরি করছে। ভারত এটাই চায় আসলে, এটা তার জন্য থ্রেট হওয়াতে সে যে অখুশি হচ্ছে এবং তাও সেই না, ফাঁদে হয়তো rather, আমরা জি ও এটাকে আরো চেষ্টা করবে কিভাবে আরো বাড়িয়ে তোলা যায়, আরো অ্যাম্প্লিফাই করা যায়, তারপর তারা অনেক কিছুই করে এবং আমাদের একটা অংশ তাতে ইচ্ছা করে পাও দিচ্ছে। জি।